সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দেখতে দেখতে আমরা এই অধ্যায়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকের যে উদাহরণগুলো করব বোর্ড বইয়ের, এই উদাহরণগুলি হচ্ছে এই অধ্যায়ের একদম শেষ উদাহরণ। গত ক্লাসে আমরা মূলত ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম। সি প্রোগ্রামিংয়ে বিভিন্ন ধরনের লাইব্রেরি ফাংশন রয়েছে, সেগুলো আমরা আলোচনা করেছিলাম। স্কোয়ার রুট কীভাবে নির্ণয় করতে হয়, কীভাবে পাওয়ার নির্ণয় করতে হয়, এই বিষয়গুলো দেখেছিলাম। মূলত এই ক্লাসটি হচ্ছে তোমাদের এই অধ্যায়ের শেষ ক্লাস। এরপরে শুধু আমরা কিছু বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করে দেব এবং কিছু এমসিকিউ তোমাদের সলভ করে দেবো বোর্ড পরীক্ষায়। অনেক সময় পরীক্ষায় বিভিন্ন ধরনের এই সি প্রোগ্রামিং থেকে এমসিকিউ আসে এবং যেগুলো বইতে অনেক সময় ভুল থাকে। তো তোমরা যাতে এমসিকিউগুলো ভালোভাবে অ্যান্সার করতে পারো সেজন্য আমি কিছু এমসিকিউ এরও ক্লাস নেব। তো যেহেতু তোমাদের অ্যাডমিশন টেস্টেও এই আইসিটি থেকে প্রশ্ন হয়, তো সেক্ষেত্রে তোমাদের এই অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এখান থেকে কিছু কনফিউজিং কোশ্চেন আসতে পারে, যেগুলোর মাধ্যমে হয়তো অন্যদের থেকে তুমি অনেক এগিয়ে থাকবে যদি তুমি অ্যান্সারগুলো পারো। তো চলো আমরা কোডিংয়ে চলে যাই। প্রথমে আমরা 24 নম্বরের উদাহরণটি করব, তারপরে 25, 26 এবং 27 নম্বর উদাহরণ নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বোর্ড বইয়ের এক্সাম্পল 24 যে এক্সাম্পলটি রয়েছে সেটি নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। গত ক্লাসেও আমরা মূলত স্ট্রিং টাইপের একটি লাইব্রেরি ফাংশন strlen মানে স্ট্রিং লেন্থ এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। তার মানে স্ট্রিং লেন্থ যে ফাংশনটি ছিল সেটি একটি ওয়ার্ড ইনপুট আকারে নিত বা স্ট্রিং ইনপুট আকারে নিত এবং সেই স্ট্রিংয়ের যে লেন্থ মানে টোটাল কতগুলো ক্যারেক্টার আছে সেটি বের করা যেত। তো আজকে আমরা মূলত এই স্ট্রিং টাইপের আরেকটি ফাংশন নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে strcmp মানে স্ট্রিং কম্পেয়ার। দুইটা স্ট্রিং কিভাবে কম্পেয়ার করা যায় সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব এবং এই লাইব্রেরি ফাংশনটি রয়েছে string.h যে লাইব্রেরি তার আন্ডারে রয়েছে। তো যার কারণে আমি যখন এই স্ট্রিং সিএমপি এই ফাংশনটি যখন ব্যবহার করব, অবশ্যই আমাকে এই লাইনটি ইনক্লুড করে নিতে হবে, যে string.h লাইনটি ইনক্লুড করে নিতে হবে। তো এখানে দুটি অ্যারে দেখা যাচ্ছে। s1 নামে একটি অ্যারে নিয়েছি এবং s2 নামে একটি অ্যারে নিয়েছি এবং এগুলো হচ্ছে ক্যারেক্টার টাইপের অ্যারে, এবং আরেকটি ইন্টিজার টাইপের ভ্যালু নামে একটি ভেরিয়েবল নিয়েছি। তো এখানে আমি স্ক্যান করেছি যে প্রথম একটি ওয়ার্ড স্ক্যান করব মানে স্ট্রিং স্ক্যান করব এবং আরেকটি স্ট্রিং স্ক্যানএফ এর মধ্যে দিয়েছি, তার মানে হচ্ছে দুইটি স্ট্রিং আমি ইনপুট হিসেবে নিব। নেয়ার পর এখানে স্ট্রিং কম্পেয়ার যে ফাংশনটি রয়েছে সেখানে আমি দুইটি স্ট্রিংকে পাঠিয়ে দিব কমা দিয়ে, প্রথমটি এবং দ্বিতীয়টি s1 এবং s2 কে পাঠিয়ে দেব। পাঠিয়ে দেওয়ার পর এই স্ট্রিং কম্পেয়ার করবে কি এই দুইটা স্ট্রিং যেটা আমি ইনপুট থেকে দিব সেটা কম্পেয়ার করবে। কম্পেয়ার করে প্রথম স্ট্রিংটি যদি দ্বিতীয় স্ট্রিংয়ের চেয়ে বড় হয়, মানে দ্বিতীয় স্ট্রিংয়ের চেয়ে বড় হয়, তাহলে প্রিন্ট করবে হচ্ছে s1 মানে s1 এর মধ্যে যে স্ট্রিংটা থাকবে সেটি ইজ গ্রেটার দেন s2 এরকম। আর যদি এটাকে এই ফাংশনটি 0 রিটার্ন করে তার মানে হচ্ছে দুইটি স্ট্রিং পরস্পর সমান, তাহলে স্ট্রিং দুইটি সমান। আর যদি ভ্যালুটা 0-র চেয়ে বড় হয় তার মানে এই স্ট্রিং কম্পেয়ারটা যদি s1টা s2-র চেয়ে বড় হয় তখন ভ্যালুটা আসবে 1, আর যদি s1 s2-র চেয়ে ছোট হয় তাহলে ভ্যালু আসবে -1। তার মানে এই স্ট্রিং কম্পেয়ার মূলত তিনটা ভ্যালু রিটার্ন করতে পারে, একটা হচ্ছে 0, আরেকটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে -1। যদি 0 রিটার্ন করে, কখন 0 রিটার্ন করবে? যখন এই দুইটা ভ্যালু সমান থাকবে। তো সমান থাকলে ইকুয়াল প্রিন্ট করবে। আর যদি 1 থাকে তার মানে হচ্ছে এই s1টা s2-র চেয়ে বড়, আর যদি -1 থাকে তাহলে হচ্ছে s1টা s2-র চেয়ে ছোট। এটাই লিখেছি এখানে, যে যদি 0-র চেয়ে বড় হয় তাহলে s1 ইজ গ্রেটার দেন s2, আর যদি তা না হয় তাহলে s1 ইজ স্মলার দেন s2। এটাই হচ্ছে আমাদের এখানে প্রোগ্রাম। তো এখানে মূলত সিম্পল ইফ এলস এর প্রোগ্রাম রয়েছে। প্রথমটা হচ্ছে ইফ কন্ডিশনের মধ্যে রয়েছে হচ্ছে ভ্যালুটা যদি 0-র সমান হয় তাহলে দেয়ার ইকুয়াল এটা প্রিন্ট করবে। তারপরে ইলস এর মধ্যে গিয়ে যখন ভ্যালুটা 0-র চেয়ে বড় হবে তখন s1 ইজ গ্রেটার দেন s2 প্রিন্ট করবে, অন্যথায় s1 ইজ স্মলার দেন s2 প্রিন্ট করবে। তোমরা যদি ইফ এলস এর প্রোগ্রামগুলো ভালোভাবে বুঝে থাকো তাহলে এটা কোনো একদম সিম্পল একটি প্রোগ্রাম। তো একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, এখানে s1 এবং s2 এখানে এই যে ছোট বড় কথা আমি বলছি, এই ছোট বড়টি আসলে কি? এটা কি তাদের লেন্থের ছোট বড় হচ্ছে? না, এটা আসলে মূলত লেক্সিকোগ্রাফিক্যালি কোনটার চেয়ে ছোট সেই জিনিসটা মূলত এখানে মিন করতেছে। তো লেক্সিকোগ্রাফিক্যালি মানে হচ্ছে আমরা যখন ডিকশনারিতে ওয়ার্ডগুলো রাখি বা ডিকশনারিতে যখন ওয়ার্ডগুলো সার্চ করি তখন কোন ওয়ার্ডটা আগে আসে, এ দিয়ে যে ওয়ার্ডগুলো শুরু হয়েছে সেগুলো কিন্তু সবার প্রথমে আসে, তারপরে বি দিয়ে, তারপরে সি দিয়ে, এভাবে জেড দিয়ে হচ্ছে সবার শেষের দিকে আসে। তাহলে এই যে ডিকশনারিতে যে ওয়ার্ডগুলো সেভ করা থাকে তার মধ্যে কোন ওয়ার্ডটা আগে আসবে সেটাই হচ্ছে ছোট সংখ্যা মানে স্মলার আসবে, আর যেটা হচ্ছে যে ডিকশনারিতে শেষের দিকে সেটা বড় থাকবে। এভাবে মূলত এটা কম্পেয়ার করা হয়। তো আমরা একটি প্রোগ্রাম আউটপুট রান করে দেখি। আমি এখানে কয়েকটি
ভ্যালু লিখেছিলাম টেস্ট করার জন্য, এই কারণে আমার এরর দেখাচ্ছিল। আমি দুটি ভ্যালু দিই, প্রথমটা দিলাম এ এ, তারপরটা দিলাম হচ্ছে বি বি বি। তার মধ্যে কোনটা সবচেয়ে ছোট? অবশ্যই এ এ যেটা, এটা ডিকশনারিতে আগে আসবে, যার কারণে এ এ ইজ স্মলার দেন বি বি এটা দিয়েছি। তো এরকম আমি যদি ভ্যালিড কোনো ক্যারেক্টার ওয়ার্ড লিখি, যেমন হচ্ছে মানিক, একটা লিখলাম হচ্ছে মাসুম, তাহলে এই দুটার মধ্যে কোনটা আগে আসবে? মানিক ইজ স্মলার দেন মাসুম, কারণ কি এম এ এটার জন্যও কমন, এটার জন্যও কমন। তো এখানে এস এর চেয়ে এনটা কিন্তু ছোট ডিকশনারিতে, তার মানে হচ্ছে মানিক যে ওয়ার্ডটা এটাই হচ্ছে আগে থাকার কথা, তারপরে যে মাসুম এটা পরে থাকবে, এই কারণেই মানিক ইজ স্মলার দেন মাসুম। আমার মনে হয় তোমরা এই প্রোগ্রামটি বুঝতে পেরেছো। তো এখন আমরা কিভাবে নিজেরা ফাংশন তৈরি করে পরবর্তী এক্সাম্পল তোমাদের সাথে আলোচনা করবো। এটা হচ্ছে এক্সাম্পল হবে হচ্ছে 25 হবে। তো পরবর্তী এক্সাম্পলটা হচ্ছে কিভাবে আমরা ফাংশন তৈরি করতে পারি, এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতেই আমি তোমাদের একটা সিম্পল একটা ফাংশন ক্রিয়েট করে দেখাবো। যে ধরো কয়েকটি ভেরিয়েবল নিলাম, ইন্টিজার এক্স কমা ওয়াই এবং জেড নামে তিনটি ভেরিয়েবল নিলাম। তো এক্স ওয়াই জেড নামে ভেরিয়েবল নিলাম এবং এক্স এর মধ্যে রাখলাম 5 এবং ওয়াই এর মধ্যে রাখলাম হচ্ছে 10। তো এবার যদি আমি লিখি জেড সমান সমান এক্স প্লাস ওয়াই, এবার যদি আমি প্রিন্টএফ দিই, প্রিন্টএফ পার্সেন্টেজ টি দিয়ে হচ্ছে জেড, তাহলে মূলত জেড এর মধ্যে আমার এক্স এবং ওয়াই এর যে রেজাল্টটা, যোগফলটা, সেটা আমাকে জেড এর মধ্যে কিন্তু দেখাবে। তাহলে আমি এটা একটু রান করে দেখি যে রেজাল্ট কত আসে। ঠিক আছে, রেজাল্ট আসছে হচ্ছে 15। কারণ কি এক্স ওয়াই এর মধ্যে এই 5 এবং 10 যোগ হয়ে জেডের মধ্যে সেভ হবে এবং জেডটা এখানে প্রিন্ট করছে। এবার আমি একটি ফাংশন ক্রিয়েট করব যোগের জন্য, যে ফাংশন আমি ভ্যালু দুইটা পাঠাবো আমাকে রেজাল্টটাকে আউটপুট আকারে চলে আসবে। তাহলে আমি একটি ফাংশন ক্রিয়েট করি, ইন্টিজার টাইপের একটা ফাংশন ক্রিয়েট করব, নাম দেব হচ্ছে অ্যাড অথবা সাম। এ ইন্টিজার বি প্লাস বি রিটার্ন সি। এই ফাংশনটা যদি একটু ভালোভাবে খেয়াল করো, এখানে মূলত আমরা লাইব্রেরি ফাংশন, নতুন একটি ফাংশন আমরা তৈরি করেছি সাম নামে, এবং সে করবে কি ইন্টিজার টাইপের এ কমা ইন্টিজার টাইপের বি নামে দুইটি ভেরিয়েবল সে রিসিভ করবে। রিসিভ করে নতুন একটি ভেরিয়েবল ক্রিয়েট করেছে সি নামে। তো এই সি এর মধ্যে যে দুইটা ভেরিয়েবল রিসিভ করবে সেই দুইটা যোগ করে সি এর মধ্যে সেভ হবে। সেভ হওয়ার পর সে রিটার্ন করবে সি, তার মানে যোগফলটা সে ফেরত দিবে। এবার আমরা যে মেইন ফাংশনটি লিখেছি, এখানে মেইন ফাংশনের শুরুতে কিন্তু লিখেছে ইন্টিজার এবং একটা লাস্টে 0 রিটার্ন করেছে, তাই না? সবসময় কিন্তু এটা করেছে। তো কী কারণে আমি এই ইন্টিজার লিখলাম? তার মানে হচ্ছে মেইন ফাংশনটি ইন্টিজার টাইপের একটি ভ্যালু রিটার্ন করবে, মানে ফেরত দেবে। তো যেহেতু মেইন ফাংশন কোনো কিছু ফেরত দেয় না, যার কারণে আমি শুধুমাত্র 0 রিটার্ন করেছি। তো আমি নতুন একটি ফাংশন ক্রিয়েট করেছি সাম নামে, এবং সেখানে দুইটি ভেরিয়েবল ইন্টিজার এ এবং ইন্টিজার বি, এই দুটোকে বলা হচ্ছে প্যারামিটার। তো এই ফাংশন দুইটি প্যারামিটার সে গ্রহণ করে এ এবং বি নামে, এবং সেখানে সি নামে একটি নতুন ফাংশন ভেরিয়েবল ক্রিয়েট করে সেখানে এই যে দুটি ভ্যালু রিসিভ করবে সেটি যোগ করে সি এর মধ্যে রাখবে এবং সেটি রিটার্ন করবে। এবার এই সাম ফাংশনটাকে আমি এখান থেকে কল করব। এখানে যদি আমি লিখি যে সাম দিয়ে যদি আমি এক্স কমা ওয়াই দিয়ে দিই, এখানে একটু ভালোভাবে খেয়াল করলে দেখবা যে গত ক্লাসে আমরা কিন্তু পাওয়ার পিওডাব্লিউ পড়েছিলাম। পিওডাব্লিউ দিয়ে একটি ফার্স্ট প্যাকেটের মধ্যে দুটি ভ্যালু দেওয়া যেত এবং সেটি পাওয়ার আকারে রেজাল্টটা রিটার্ন করতো এখানে। তো আজকে আমরা মূলত সাম নামে নিজের একটি ফাংশন তৈরি করেছি এখানে, এবং সেই ফাংশনের মধ্যে আমি দুইটা ভ্যালু পাঠিয়েছি, এক্স এবং ওয়াই দুইটা ভ্যালু আমি পাঠাবো। এই এক্স এর ভ্যালুটা এই এর মধ্যে এসে সেভ হবে। এই যে সাম নামে যে ফাংশনটা আমি ক্রিয়েট করেছি এখানে চলে আসবে, এক্স এর ভ্যালুটা আসবে এর মধ্যে এবং ওয়াই এর ভ্যালুটা আসবে বির মধ্যে। ফাইনালি দুইটা যোগ করে সি এর মধ্যে থাকবে এবং সিটা ফেরত দিবে। এই সাম সে ইন্টিজার টাইপের একটি ভ্যালু রিটার্ন করবে। তো
তো সেই সামের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আসবে এখানে জেড এর মধ্যে। তো জেডটা ফাইনালি আমাকে এখানে প্রিন্ট করে দেখাবে। তো আমি যদি এখন এটাকে রেজাল্টটা দেখি, দেখো এটা তো কিন্তু 15 দেখাচ্ছে। তার মানে এখানে যদি আমি এখানে চেঞ্জ করে দিই, এখানে যদি 50 দিয়ে দিতাম, তাহলে কিন্তু এখানে 60 দেখাচ্ছে। তার মানে এটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো যখন বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করতে হয়, তো সফটওয়্যার তৈরি করার সময় অসংখ্য লাইনের কোড করতে হয়, হাজার হাজার লাইনের কোড করতে হয়। তো এই কোডগুলো যাতে খুব ইজিলি খুঁজে বের করা যায় যে কোন কোডটুক কোথায় আছে, এই কারণে বিভিন্ন অংশে সফটওয়্যারের কোন অংশের কি কাজ, ওই কাজের উপর ভিত্তি করে আলাদা আলাদা ফাংশন তৈরি করা হয়। এবং ফাংশনগুলো মূলত বানানো হয় হচ্ছে কোডগুলোকে কিভাবে পুনরায় ব্যবহার করা যায়। তো এখানে আমার যত জায়গায় সামের যোগফল বা কখনো দুইটি সংখ্যা যোগ বের করতে হবে বা যোগফল বের করতে হবে, তখন কিন্তু আমি শুধু সাম লিখে এক্স ওয়াই এরকম বিভিন্ন ভ্যালু পাঠিয়ে দিলে কিন্তু আমার রেজাল্টটা চলে আসবে। যদিও তুমি বলতে পারো যে স্যার এখানে তো এইভাবে সাম না লিখে শুধুমাত্র এক্স প্লাস ওয়াই দিয়ে দিলেই হতো। আমরা মূলত একটি ফাংশন কীভাবে ক্রিয়েট করতে হয় তার এক্সাম্পল তোমাকে দেখালাম। এটা কিন্তু শুধুমাত্র যোগের জন্য যেটা করতে হবে এরকম ফাংশন তৈরি করতে হবে এরকম না, ফাংশনের বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে। তো এই ফাংশনটি মূলত এখানে না লিখে আমি যদি চাই যে এই ফাংশনটিকে একদম নিচে দিয়ে দিব, যেহেতু সি প্রোগ্রামিংয়ে লাইন বাই লাইন এক্সিকিউট হয়, তো সেক্ষেত্রে উপর থেকে নিচের দিকে কিন্তু লাইন বাই লাইন এক্সিকিউট হতে থাকে। তো মেইন ফাংশনে এসে এখানে যখন দেখবে যে সাম এই ফাংশনটি আগে কোথাও ডিক্লেয়ার করা নেই, তাহলে আর খুঁজে পাবে না, তাহলে কিন্তু এটা ইরর দেখাবে। দেখো এখানে কিন্তু একটা ইরর দেখাচ্ছে যে সামটা খুঁজে পাচ্ছে না। তো এই কারণে আমাকে সামটাকে আগেই ডিক্লেয়ার করে রাখতে হবে এখানে, যে ইন্টিজার, এটাকে বলা হচ্ছে প্রোটোটাইপ, ইন্টিজার সাম এখন কিন্তু ঠিকঠাক কাজ করতেছে। তার মানে যদি আমি এরকম অসংখ্য ফাংশন থাকে, সেক্ষেত্রে মেইন ফাংশনটাই সবার উপরে রাখবো, এবং এরকম একাধিক ফাংশন থাকতে পারে যেগুলো আমি কোডের নিচে চাইলে লিখতে পারি। সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই একটি প্রোটোটাইপ এখানে ডিক্লেয়ার করে রাখতে হবে। তো এবার আমরা বইয়ের যে এক্সাম্পল রয়েছে সেই এক্সাম্পল নিয়ে মূলত তোমাদের সাথে আলোচনা করব। বইয়ে একটি এক্সাম্পল রয়েছে কিভাবে সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করা যায়। তো ওই প্রোগ্রামটি আমরা এখন লিখব। ইনপুট হিসেবে নেওয়ার পর আমি ফারেনহাইটে রূপান্তর করব। ফারেনহাইটে রূপান্তর করার কিন্তু একটা ইকুয়েশন ছিল এরকম, যে সেলসিয়াস স্কেলে যেটা থাকবে সেটার সাথে 9 গুণন করে 5 প্লাস 32, ইকুয়েশন এরকম ছিল। তাহলে এবার যদি আমি এখানে পার্সেন্টেজ এফ দিয়ে ফারেনহাইট স্কেলের ভ্যালুটা যদি আমি প্রিন্ট করে দিই, এটা আমি তুলে দিলাম, তাহলে এটারও কিন্তু প্রয়োজন নেই এখানে। তো এই হচ্ছে সেলসিয়াস থেকে কীভাবে ফারেনহাইট স্কেলে রূপান্তর করতে হয় তার সি প্রোগ্রাম। তো এটা যদি আমি সেলসিয়াস স্কেলে 35 দিই, তাহলে 95 হচ্ছে আমার ফারেনহাইট স্কেলে ভ্যালুটা আসছে। যদি 37 দিই, তাহলে হচ্ছে 98। এই হচ্ছে সেলসিয়াস টু ফারেনহাইট স্কেলে কীভাবে রূপান্তর করতে হয়। তাহলে এটা যদি এই অংশটুকু যদি আমি একটি ফাংশনের মাধ্যমে করতে চেতাম, তাহলে আমাকে একটি ফাংশন লিখতে হতো এখানে, যে এটা হচ্ছে ফ্লট টাইপের ভ্যালু রিটার্ন করবে, ফ্লট সেলসিয়াস টু ফারেনহাইট, এই নাম দিলাম আমি এখানে, এবং সে একটি ফ্লট টাইপের ভ্যালু রিসিভ করবে, তাই না? ফ্লট টাইপের যে কোনো নাম দেওয়া যাবে এখানে। তাহলে এখানে সি দিতে হবে, এখানে লিখলাম হচ্ছে সি। তাহলে এইখানে আমি লিখতে হবে এফ, ফ্লট নাম একটি ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করি, ভেরিয়েবল ডিক্লেয়ার না করলেও চলে, এফ নাম একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং সেই এফ এবং এফটাই এখানে রিটার্ন করে দেব। তাহলে এখানে যদি আমি লিখি সি আন্ডারস্কোর টু আন্ডারস্কোর এফ দিয়ে আমি এখানে সেলসিয়াসে যে ইনপুট নিয়েছিলাম সেই ভ্যালুটা দিয়ে দেব সি। তো কোডিং করা শেষ। আমি এখন একটু তোমাদের সাথে আলোচনা করি যে জিনিসটা আসলে কীভাবে কাজ করলো। এখানে প্রথমে যে লাইনটি লিখেছি, ফ্লট সি আন্ডারস্কোর টু আন্ডারস্কোর এফ সেলসিয়াস টু ফারেনহাইট, এখানে ফ্লট সি নামে একটি ভেরিয়েবল সে রিসিভ করবে, এবং এই ফাংশনটি এখানে আমি ফাংশনের ডেফিনেশনটি এখানে রয়েছে, ডেসক্রিপশন এখানে
আর এটাকে বলা হচ্ছে প্রোটোটাইপ, মানে এই নামে একটি ফাংশন রয়েছে, সেটি নিচে আছে, এই জন্য মূলত এটি ব্যবহার করা হয়েছে এই লাইনটি এখানে। তো মেইন ফাংশনে এসে সি এবং এফ নামে দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। প্রথমটি হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট, এবং সেলসিয়াস স্কেলের যে ভ্যালুটা সেটা আমি স্ক্যানএফ থেকে ইনপুট নিব, নেওয়ার পর সেই সেলসিয়াস স্কেলের ভ্যালুটিকে একটি ফাংশনের মধ্যে পাঠিয়ে দিয়েছি, C_2_f নামে একটি ফাংশনে পাঠিয়ে দিয়েছি। যেটা রিটার্ন করবে সেটাই আমার এখানে প্রিন্ট করবে। তাহলে এই যে C_2_f এই ফাংশনে কি আছে, এই ফাংশনে সে একটি ভ্যালু রিসিভ করবে, রিসিভ করে সে ওই যে ক্যালকুলেশনটি ছিল ঠিক একই ক্যালকুলেশন করে এফ এর মধ্যে রাখবে এবং এফটাকে রিটার্ন করবে, মানে ফেরত দিবে। তার মানে ওই ক্যালকুলেশনের ওই ভ্যালুটা এখানে আসবে এবং সেটি এখানে প্রিন্ট করে দেখাবে। এবার যদি আমি একটু রেজাল্টটা দেখতে চাই, যে আগে যে যা রেজাল্ট দিয়েছিলাম যে 35 দিলে 95 আসছে, এবং যদি 37 দিই তাহলে কিন্তু 98 আসছে, তার মানে ঠিক আছে আমার। তাহলে এই হচ্ছে এভাবেই বিভিন্ন ধরনের লাইব্রেরি ফাংশন যেভাবে আমরা ব্যবহার করেছি সেভাবে আমরা চাইলে নিজেরা ফাংশন তৈরি করতে পারি। তো এই যে এটাই হচ্ছে সেলসিয়াস টু ফারেনহাইট স্কেলে কীভাবে রূপান্তর করতে হয় তার জন্য একটি ফাংশন। তো এবার আমার যদি প্রোগ্রামে বিভিন্ন জায়গায় যদি এরকম সেলসিয়াস টু ফারেনহাইট স্কেলে কনভার্সন প্রয়োজন হয়, বারবার কিন্তু এই ইকুয়েশনটি লেখার প্রয়োজন নেই, শুধু এই লাইনটুকু লিখলেই অটোমেটিক কনভার্ট হয়ে এখানে চলে আসবে। এই হচ্ছে ফাংশন ব্যবহারের সুবিধা, সেটা হচ্ছে কিভাবে কোডের লাইনগুলোকে কিভাবে কমানো যায়। তুমি একটা ফাংশন এভাবে ডিক্লেয়ার করে রাখছো, আর কখন এটা আর লিখতে হবে না, শুধু এখানে যখনই প্রয়োজন হবে যে কোনো জায়গায় শুধু C_2_f এর মধ্যে তুমি যে ভ্যালুটাই পাঠাবা XYZ, তো সেটাকেই কনভার্ট হয়ে অটোমেটিক চলে আসবে এখানে। যদি নতুন একটি ভেরিয়েবলের মধ্যে রাখতে চাও এভাবে সেভ করে রাখতে পারবে। এই হচ্ছে সেলসিয়াস টু ফারেনহাইট স্কেল কীভাবে রূপান্তর করতে হয়, এবং ফাংশনগুলো ব্যবহার করা হয় মূলত প্রোগ্রামিংয়ে কোডগুলোকে পুনরায় ব্যবহার করার জন্য, সেম কাজ যাতে বারবার লিখতে না হয়, সেম লাইন যাতে বারবার লিখতে না হয় সেই কারণে। এবং একটি সফটওয়্যারের বিভিন্ন অংশ বিভিন্ন কাজ করে থাকে, তো কোন অংশ কি কাজ করতেছে প্রতিটা অংশে ভাগ করে মূলত ভাগ করার ক্ষেত্রেও ফাংশন ব্যবহার করতে হয়, যে এই অংশটির কাজ হচ্ছে এই ফাংশনের মাধ্যমে, যাতে যখন অনেকগুলো লাইন হয়ে যাবে তাতে যখন ডিবাগিং করব যে কোথায় ভুল হয়েছে বা কোনো জায়গায় যদি পরিবর্তন করতে হয় তাতে ওই ফাংশনে পরিবর্তন করলেই চলে। এখন যদি আমাকে বলে যে ফারেনহাইট টু সেলসিয়াস স্কেলের রূপান্তর, তো সেক্ষেত্রে শুধু আমার এই ইকুয়েশনটা চেঞ্জ করে দিলে কিন্তু আমার সম্ভব। তো যাই হোক, এটাই ছিল তোমাদের হচ্ছে 25 নাম্বার এক্সাম্পল। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, এটা হচ্ছে 26 যে এক্সাম্পলটা রয়েছে বোর্ড বইয়ের, সেটি কীভাবে বিভিন্ন ধরনের নামতা প্রিন্ট করতে হয়, তাই না? এটা আমরা দেখেছিলাম একটি ক্লাসে, গত ক্লাসে, যে কীভাবে নামতা প্রিন্ট করানো যায়। তো ফাংশনের মাধ্যমে কীভাবে এটি ব্যবহার করা যায় সেটি আমরা মূলত এখানে দেখব। ভয়েড মানে হচ্ছে কোনো কিছু রিটার্ন করবে না, তাহলে এটাতে ফাংশনের নাম হবে প্রিন্ট মাল্টিপ্লিকেশন টেবিল। এবং সে শুধু একটি ইন্টিজার টাইপের ভ্যালু রিসিভ করবে। তাহলে এখানে ইন্টিজার টাইপের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নাম, এবং সেটা স্ক্যান করতে হবে। এটাকে শুধু এখানে লিখে দিলেই হবে। এই হচ্ছে কাজ শেষ। সেটা হচ্ছে এই মেইন ফাংশনের দিকে একটু খেয়াল করো। মেইন ফাংশন একটি ভেরিয়েবল নিয়েছি নাম নামে, এবং সেই ভেরিয়েবলটা স্ক্যান করেছি যে আমি কত ঘরের নামতা প্রিন্ট করতে চাচ্ছি। তো আমি যদি 5 ঘরের নামতা প্রিন্ট করতে চাই, 5 স্ক্যানএফে নিয়ে এই প্রিন্ট মাল্টিপ্লিকেশন টেবিল এই ফাংশনের ভিতরে শুধু 5 ভ্যালুটা পাঠাবো, সাথে সাথে কিন্তু আমার রেজাল্টটা চলে আসবে। তাহলে এই যে প্রিন্ট মাল্টিপ্লিকেশন এই ফাংশনের মধ্যে মূলত আমার এই কোডগুলো লিখতে হবে। ভয়েড কেন লিখেছি, কারণ এই ফাংশন কোনো কিছু রিটার্ন করবে না, সে সরাসরি ফাংশনের ভিতরে প্রিন্ট করে ফেলবে, যার কারণে কিন্তু এখানে ভয়েড দিয়েছে। এটা হচ্ছে রিটার্ন টাইপ। এই ফাংশনটা কি টাইপের ভ্যালু রিটার্ন করবে, ইন্টিজার, ফ্লোট নাকি ভয়েড? ভয়েড মানে হচ্ছে কোনো কিছু রিটার্ন করবে না, শুধু প্রিন্ট করবে এখানে। তাহলে এই প্রিন্ট করার জন্য এই ফাংশনটি এখানে লিখি, তাহলে এটা মূলত ইন্টিজার হবে। ইন্টিজার আমি এর নামে রিসিভ করলাম। তো কীভাবে নামতা প্রিন্ট করতে হয় সেই প্রোগ্রামটি কিন্তু তোমাদের সাথে এর আগের একটি ক্লাসে আলোচনা করেছি। তো সেটি হচ্ছে একটি ফর লুপ ব্যবহার করতে হবে। ইন্টিজার আই নামে একটি কাউন্টার নিলাম এবং প্রিন্ট করব
প্রথমে প্রিন্ট করে দিব যে কোন ঘরের নামতা আমি প্রিন্ট করব। তার জন্য মূলত এখানে একটি লাইন লিখে দিলাম, যে প্রিন্ট টেবিলের মধ্যে দিয়ে দিলাম যে মাল্টিপ্লিকেশন টেবিল ফর 5। তো এটা লেখার পর আমি একটি ফর লুপ ব্যবহার করব। ফর i সমান সমান শুরু হবে হচ্ছে 1 থেকে, এবং নামতাগুলো সবসময় 10 পর্যন্ত চলে, তাই না? i লেস দেন অর ইকুয়াল 10 এবং i প্লাস প্লাস, মানে এক এক করে ভ্যালুগুলো বাড়বে। i সমান সমান i প্লাস 1 যে কথা, i প্লাস প্লাস কিন্তু একই কথা। তো সেক্ষেত্রে এখানে i সমান সমান i প্লাস 1 এভাবে দেওয়া যায়। একই কথা। তো এই ক্ষেত্রে আমাকে প্রিন্ট করতে হবে প্রিন্টএফ, এটা একটু খেয়াল করতে হবে যে পার্সেন্টেজ ডি ডি, তাহলে আমাকে এখানে দিতে হবে প্রথমে যে n গুণন i সমান n গুণন i, এই হচ্ছে আমার রেজাল্ট আসবে এখানে। নামতা যখন তোমাদের করেছি তখন কিন্তু এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো এটা আমি একটু যদি প্রিন্ট করে দেখি যে আর রেজাল্ট ঠিকঠাক আসছে কিনা। এখানে লিখতে হবে i সমান সমান, সেমিকোলন দিতে হবে, 5 দেই। হ্যাঁ, এখানে কিন্তু দেখা যাচ্ছে মাল্টিপ্লিকেশন টেবিল ফর 5, এবং এখানে দেখা যাচ্ছে যে 50 পর্যন্ত চলে আসছে। 5 গুণন 1 5, 5 গুণন 2 10, 5 গুণন 3 15, এভাবে 50 পর্যন্ত। এভাবে যদি যে কোনো ভ্যালু দিই আমি, যে এবার আমি 10 এর ঘরের নামতা দেখতে যাচ্ছি, তাহলে 10 পর্যন্ত কিন্তু চলে আসছে। 10 এর ঘরের নামতা 100, 10 10 100। তাহলে মূলত এখানে একটি স্ক্যান করেছিলাম যে কোন ঘরের নামতা আমি প্রিন্ট করব, এবং সেটিকে আমি একটা ফাংশনের ভিতরে পাঠিয়ে দিয়েছি, এবং ওই ফাংশনের মাধ্যমে মূলত নামতা প্রিন্ট করেছি। আমার কিন্তু বারবার এই নামতাগুলো লেখা লাগতেছে না, 1 এর ঘরের 2 এর ঘরে 3 এর ঘরে, আমি শুধু একবার লিখেছি, সেটাই বারবার কল করছি। এই হচ্ছে কিভাবে নামতা প্রিন্ট করতে হয়। তো এই লাইনটা যদি না বুঝো, এটা হচ্ছে প্রথম লাইনটা রিপ্লেস করবে হচ্ছে এই n এর ভ্যালু দিয়ে। n মানে হচ্ছে আমি কত ঘরে নামতা প্রিন্ট করব, তার সাথে গুণন করব হচ্ছে i, এই যে এই পার্সেন্টেজ ডি এর জায়গাটা রিপ্লেস হবে i দিয়ে, এবং সমান সমান এই n এবং i এর গুণফল। তাহলে i এর ভ্যালু 1, একটু পরে বের হবে 2, তাই 3 4, প্রতিবারই গুণ হবে কার সাথে? n এর সাথে। গুণন হয়ে হয়ে গুণফলটা মূলত ডান পাশে দেখাবে। এই হচ্ছে রেজাল্ট। তো এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখব তোমাদের বইয়ের, সেটি হচ্ছে 27। তো 27 যে এক্সাম্পলটা, সেটা হচ্ছে তোমাদের 1 থেকে কীভাবে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলোর ফিস বাজ এবং ফিস বাজ কিনা এটা চেক করতে হবে। তোমাদের কিন্তু ইফিলসের প্রোগ্রাম যখন পড়েছিলাম তখন একটি এক্সাম্পল ছিল যে একটি সংখ্যাকে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে ফিস প্রিন্ট করতে, যদি 5 দিয়ে ভাগ যায় তাহলে বাজ প্রিন্ট করতে, এবং যদি 3 এবং 5 উভয় দিয়ে ভাগ যায় তাহলে ফিস বাজ প্রিন্ট করতে। তো ওই প্রোগ্রামটি মূলত এখন তোমাদের লিখবো। আগে প্রোগ্রামটি লিখে তারপরে তোমাদের সাথে আমি একটু বোঝাচ্ছি। যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেই কারণে আমি মূলত কোডটি করে টাইপ করে তারপরে তোমাদের সাথে আলোচনা করছি। তো এই প্রোগ্রামটি হচ্ছে কিভাবে 1 থেকে 100 সংখ্যা, 1 থেকে 100 পর্যন্ত প্রতিটি সংখ্যার সংখ্যাগুলো 3 দিয়ে ভাগ যায় কিনা, 5 দিয়ে ভাগ যায় কিনা, এবং 5 এবং 3 উভয় সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা সেই জিনিসটি মূলত নির্ণয় করব। তো যেহেতু এটা একদম শেষের, একদম এই অধ্যায়ের একদম শেষ যে উদাহরণ, সেটি এখানে মূলত লুপের ব্যবহার রয়েছে, ফাংশনের ব্যবহার রয়েছে, এবং ইফিলসের ব্যবহার রয়েছে। তো তুমি যদি লুপ ভালোভাবে না বোঝো বা ইফিলস ভালোভাবে না বোঝো, তাহলে কিন্তু এই ফাংশনটি তোমার বোঝার কথা না। তো সেক্ষেত্রে অবশ্যই আমার আগের যে ক্লাসগুলো সেগুলো দেখে তারপরে তুমি এই ক্লাসটি করতে পারো। তো যাই হোক, তো মূলত 1 থেকে নিয়ে 100 পর্যন্ত যে সংখ্যা, সেই সংখ্যা পর্যন্তই মূলত এই লুপটি চলবে, এবং প্রতিবার প্রিন্ট করবে এই যে i এর ভ্যালু 1 প্রিন্ট করবে। প্রিন্ট করার পর এই ফিস বাজ ফাংশনে যাবে, সেখানে গিয়ে কিছু কাজ করবে, তারপর আবার আসবে, এসে i এর ভ্যালু 2 প্রিন্ট করবে, আবার এই 2 ভ্যালুটা ফিস বাজ ফাংশনের মধ্যে চলে যাবে, সেখানে কিছু কাজ করে এসে আবার এখানে 3, এভাবে 100 পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। তাহলে প্রতিবার যে ফিস বাজ ফাংশনে যাবে সেখানে গিয়ে কি করবে? সেখানে গিয়ে মূলত আমাদের ফাংশনগুলোর মাধ্যমে ওই ভ্যালুটা চেক করবে যে 1
একবার যাবে, এই আয়ের ভ্যালুটা 2 3 4 এগুলো সবগুলোই ফিজবাস যে ফাংশনটি রয়েছে সেখানে যাবে। তো এখানে ফিজবাস ফাংশনটির একটি প্রোটোটাইপ তৈরি করেছি এবং এটার ডেফিনিশনটা মূলত নিচে আছে এখানে। তাহলে ফিজবাস ফাংশন সে একটা ভ্যালু রিসিভ করবে এন এর মধ্যে। তো ভ্যালুটা রিসিভ করবে মূলত কার ভ্যালু, এই যে আই যে ভ্যালুটা পাঠাবো সেই ভ্যালুটাই সে এন নামে রিসিভ করবে। তো এখানে তুমি যে কোনো নাম দিতে পারো। তো আই পাঠাচ্ছ বলে যে এখানে আই দিতে হবে এরকম না, এখানে তুমি এক্স ওয়াই জেডও ধরতে পারবে। তো এখান থেকে তুমি পাঠাবে আই, এখানে সে এন ভেরিয়েবলের মধ্যে সেটা রিসিভ করবে। রিসিভ করার পর সেটাকে যদি 3 দিয়ে এবং 5 দিয়ে উভয় দিয়েই যদি ভাগ যায় তাহলে লিখবে হচ্ছে ফিজবাস প্রিন্ট করবে। আর যদি উভয় সংখ্যা দিয়ে ভাগ না যায় তারপরে দেখবে যে 3 দিয়ে যায় কিনা, 3 দিয়ে গেলে প্রিন্ট করবে ফিজ। আর যদি উভয় দিয়েও যায়নি, 3 দিয়েও যায় না, 5 দিয়ে যায় তাহলে প্রিন্ট করবে বাজ। এবং যদি কোনো সংখ্যা আছে যে যেটাকে 3 দিয়েও যায় না 5 দিয়েও যায় না, তো সেক্ষেত্রে কোনো কিছু প্রিন্ট করবে না, নতুন লাইনে চলে যাবে। তো এই প্রসেসটা প্রতিটি সংখ্যার ক্ষেত্রেই হবে, 1 থেকে নিয়ে 100 পর্যন্ত সবগুলো সংখ্যার ক্ষেত্রেই প্রতিবার এই ফাংশনটা কাজ করবে। তো এর আগে যে তোমাদের এই ফিজবাজের প্রবলেমটা পড়েছিলাম সেখানে শুধু ইফিলস কীভাবে ব্যবহার করা হয় সেটি শেখানোর জন্য। কিন্তু এখন দেখো যে এই ফিজবাজের এই প্রোগ্রামটির জন্য আমার এই 100 বার 1 থেকে নিয়ে 100 প্রতিটি সংখ্যায় আমি চেক করেছি, কিন্তু তার জন্য কিন্তু আমার 100 বার এই লাইনগুলো লিখতে হয়নি। এই লাইনগুলো আমি একবার লিখেছি, কিন্তু আমি ব্যবহার করব কতবার, 100 বার আমি ব্যবহার করেছি। এই ফিজবাজ ফাংশনটি আমি 100 বার কল করেছি, 1 থেকে নিয়ে 100 পর্যন্ত প্রতিটি সংখ্যার জন্যই। তাহলে এটা যদি একটা আউটপুটটা আমি দেখতে চাই, দেখো 1 থেকে নিয়ে 100 পর্যন্ত সবগুলো সংখ্যার জন্য কিন্তু এখানে দেখা যাচ্ছে এই ফিজবাজের যে প্রোগ্রামটি। 1 এটাকে 3 দিয়েও যায় না, 5 দিয়েও যায় না, তো এই 3 এটাকে 3 দিয়ে যায় যার কারণে ফিজ, যেটাকে 5 দিয়ে যায় সেটাকে বাস, এটাকে 3 দিয়ে যায় সো এটা ফিজ, 7কে কোনোটা দিয়ে যায় না সো ওগুলো গ্যাপ। তো সেক্ষেত্রে দেখো যেটার ক্ষেত্রে এই যে 15 যেটা এটাকে 3 দিয়েও যায় 5 দিয়েও যায় যার কারণে এটা হচ্ছে ফিজবাজ। এই 18 যেটা এটাকে শুধু 3 দিয়ে যায়, এই 20 এটাকে শুধু 5 দিয়ে যায় এই জন্য বাজ। এভাবে দেখো 1 থেকে নিয়ে সবগুলো সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমার রেজাল্টটা চলে আসছে। দেখছো, তার মানে হচ্ছে প্রতিটা সংখ্যার ক্ষেত্রেই আমার এই ফাংশনটি কল হয়েছে। এভাবে মূলত আমরা একই কাজ, যখন আমরা রিপিটেটিভ কাজ হয় বা যখন একই কাজ বারবার প্রয়োজন হয় তখন একটা ফাংশন তৈরি করে রেখি এবং যখন প্রয়োজন হয় তখন শুধু কল করলেই হয়। এটাই হচ্ছে একটা ফাংশনের খুব ভালো একটা এক্সাম্পল তোমাদের দেখালাম। তো আশা করি তোমাদের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানিও। তো পরবর্তী ক্লাসে আমি 2019 সালের বোর্ড প্রশ্ন সলভ করে দিব এবং কিছু বোর্ড প্রশ্নের যে এমসিকিউ আছে সেগুলো তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করব, যাতে তোমরা বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টেও যাতে তোমরা ভালো করতে পারো সেজন্য আমরা বিভিন্ন এমসিকিউ তোমাদের সলভ করে দেব। যেহেতু এই অধ্যায়টি একটু ডিফারেন্ট অন্য অধ্যায়ের চেয়ে, এখানে অনেক ধরনের ক্রিয়েটিভ প্রশ্ন হতে পারে। তো সেক্ষেত্রে এখান থেকে যদি দুই একটি প্রশ্ন আসে এবং সেটি যদি তুমি পারো তাহলে অন্যদের থেকে অবশ্যই এগিয়ে থাকবে। তো তোমাদের জন্য শুভকামনা। আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি প্রশ্ন থাকে অবশ্যই ভাইবারে অথবা ইউটিউবের কমেন্ট বক্সে আমাকে জানাবে, তো সেগুলো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।